দেব দিলীপ তর্জা নিজেকে সফট টার্গেট দাবি দেবের। দেবকে টার্গেট করে ফায়দা নেই, দেবকে অসফল সাংসদ কটাক্ষ দিলীপের। দিলীপ বাবু আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ। আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার কোথাও যেন মনে হয় দিলীপ বাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ঢিল মারতে হবে, আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট। এখানে কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে। আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে আসুন, মেদিনীপুর লোকসভায় যান, আমি তো দেখতে এসেছি দেব এখানে 10-12 বছরে কি করেছে। একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি আমার কি লাভ হবে? হ্যাঁ, দিলীপ ঘোষকে টার্গেট করে অনেকে ইমেজ তৈরি করে। শিলিগুড়ি পুরসভায় তর্কাতর্কি, ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ তর্কাতর্কি। মেয়র পরিষদ দিলীপ বর্মনকে বের করে দেওয়া হয়, কার্যত বের করে দেন মেয়র ও ডেপুটি মেয়র। ডেপুটি মেয়রের বিরুদ্ধে একাধিক অভিযোগ দিলীপের। অবৈধ বিল্ডিং ভাঙা আটকানো হচ্ছে কেন? মেয়র পরিষদ প্রশ্ন তুলতেই থামিয়ে দেওয়ার অভিযোগ। আমার দোষটা কোথায় আছে আপনারা তো বলবেন, বলা যায় না তো আমি বলবোটা কোথায়? এমআইসি মিটিং এ বলবো তো, এমআইসি মিটিং এ বলবো তাহলে এই যে তাহলে আমাকে বাদ দিয়ে দেন। একটা কর্পোরেশনের আইন তৈরি হচ্ছে, আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ করলেন কেন? কার ফোনের জন্য হলো এগুলা? সীমার বাইরে চলে যাচ্ছেন কিন্তু দাদা, তাহলে আমাকে বাদ দিয়ে দেন, আমাকে বলে দেন আমি চলে যাচ্ছি, কোনো দরকার নেই আমাকে। চেয়ারম্যানের উপরে তো কথা বলা যায় না। হ্যাঁ, আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামলে, আমার ওয়ার্ড থেকে আমাকে বুঝতে দাও। তোমার ওয়ার্ড তুমি সামলাও। যে বিল্ডিংটা পরশুদিন ভাঙতে গেল, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ হলো কেন সেটা বলেন আমাকে। সেটা কি এখানে আলোচনা বিষয়? আচ্ছা, বাড়াবাড়ি হচ্ছে, কি করবেন? মারবেন মারবেন আপনি আপনার বিষয়ে। মারবেন আমাকে, কোনো অসুবিধা না। বেড়ে যাবো, কি আছে? কি আছে? বেড়ে যাচ্ছি আমি, ঠিক আছে? নাটক আমি করছি না, নাটক আপনারা করতেছেন, আপনারা করতেছেন। ঠিক আছে, আমিও দেখবো এটা, আমিও দেখবো। রিপোর্ট আসলো একটা বাড়ি পোকাইজোতে ভাঙা হয়, তো সেটার কমপ্লেনও আমি পাঠিয়েছিলাম। গত সোমবার এটা ভাঙার অর্ডার হয়েছে এবং ভাঙতে গিয়েছিল যে স্টাফরা। আজকে মোশন উঠানোর কথা ছিল, কিন্তু যখন দেখলাম ভাঙতে গেছে তাহলে আমার মোশন উঠানোর কোনো কারণ নেই। কিন্তু যখন ছাদে উঠে ওরা ফুটা করে দিয়েছে চারদিকে, রানা সরকার উনি ফোন করাতে সেই ওখানে ভাঙা বন্ধ হলো। আর ওনার কি স্বার্থ আছে যে সেই বাড়ি ভাঙলে ওনার অসুবিধাটা কোথায়? যে 46 নম্বর ওয়ার্ডের জনসাধারণ আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছে, সেখানে আমার কথা চলবে না, রানা সরকার গিয়ে কথা বলবে। রানা সরকার ওই বিল্ডিং বাঁচালে ওনার কত টাকা লাভ হবে সেটা ওনাকে বলতে হবে। এবার এটা কোর্টে বিচারাধীন আছে, কোর্টের ডাইরেকশনে কাজ হচ্ছে। কর্পোরেশন অ্যাকশন নেওয়ার জন্য রেডি হয়েছিল, হাইকোর্ট থেকে একটা হিয়ারিং এর জন্য ডাইরেকশন এসেছে 12 তারিখে। সেটা কমিশনার ম্যাডাম হিয়ারিংটা করবেন। কমিশনার ম্যাডাম হিয়ারিংটা করে তারপরে যা পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেওয়া হবে। এটা তো একটা আইনি প্রক্রিয়া, কেউ যদি কোর্টে যায় তো কি করবো। কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলরদের শোকজ পুরনগর উন্নয়ন দপ্তরের। পুরো বোর্ড পরিষেবা দিতে ব্যর্থ বলে চিঠিতে উল্লেখ। পুরো বোর্ড ভাঙা হবে না কেন জবাব তলব। 7 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। 5 মাস ধরে কাউন্সিলরদের দ্বন্দ্বে স্তব্ধ কৃষ্ণনগর পুরসভা। কাউন্সিলরদের দ্বন্দ্বে এখনো পুরো বাজেট চূড়ান্ত হয়নি। আমরা গতকাল নবান্ন থেকে ইউডিএম এর দপ্তর থেকে একটা প্রিন্সিপাল সেক্রেটারি চিঠি পেয়েছি। আমরা যথাসময়ে সদুত্তর উত্তর দেবো। আমরা নাগরিকদের কাছে দায়বদ্ধ, আমরা পরিষেবা দিচ্ছি এবং আমরা সরকারের নীতি নিয়ম মেনেই চলব। তারা যে নাগরিক পরিষেবা ঠিকমতো সত্যি পাচ্ছিল না। আমরা দীর্ঘদিন চেয়ারম্যানকে বলেছি, ইও সাহেবকে বলেছি আমি নিজে, কিন্তু আমাদের দলীয় কিছু কাউন্সিলর এবং চেয়ারম্যানের যে দ্বন্দ্ব বেঁধে আছে কাজ চালাতে গিয়ে, তার জন্যই আজকে পৌর পরিষেবা ব্যাঘাত ঘটছে। আমি বিশেষ করে কেউ হোক না ক্ষমা প্রার্থী। ঝাড়গ্রামের মোহনপুরে সরকারি জমি চাষ করতে দেওয়া হয় স্থানীয়দের, আর সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ নিউজ 18 বাংলায় খবর দেখায়। সেই খবরের জেরে জমি ফিরে পাচ্ছেন কৃষকরা। আর এদিকে কোচবিহারের মাথা ভাঙায় কৃষক বাজারে সরকারি জমি দখলের অভিযোগ। সরকারি জমিতে তৈরি হয়েছে একের পর এক দোকান।
কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লক, এখানকার পচাগড় পঞ্চায়েত এলাকায় রয়েছে কৃষক বাজার। সেই কৃষক বাজারের জমি দখল করে একের পর এক দোকান তৈরির অভিযোগ। দিনের পর দিন এই যে মান্ডিতে জায়গা বিক্রি করে না কিভাবে কি করে, দোকান একের পর এক করতেছে। যারা প্রাপ্য দোকানদার তারা কিন্তু বঞ্চিত। কৃষক বাজারের একদিকে সরকারি স্টল, আরেকদিকে ফাঁকা জমি। এই জমিতে বসে কৃষকরা সবজি বিক্রি করতেন। অভিযোগ, সেই জমি দখল করে দোকান তৈরি করা হচ্ছে। এইসব দোকান বিক্রি করা হচ্ছে সবজি বিক্রেতাদের। এখানে তো আমরা মানে সবাই দোকান করি, বাইরে থেকে লোকজন আসে, মাল জাল নিয়ে যায়। আমাদের যদি ঘরটার না থাকে তাহলে আমরা মালটা কীভাবে রাখি? আমি ওই বাবুর কাছে ঘরটা ব্যবহার কর, এই জন্য আমিও নিচ্ছি। খরচা পয়সা নিচ্ছি, বেশি আহামরি পয়সা নেয়নি আমার কাছ থেকে। কত টাকা নিয়েছে? 12,000 টাকা। এই বিষয়ে আমার কিছু জানা নেই। যদি কেউ সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণের কাজ শুরু করে, এটা একদমই অবৈধ। আমাদের যারা উদ্যোগ কর্তৃপক্ষ আছে বিষয়টা তাদেরকে জানাবো, তারা যাতে বিষয়টাকে একটু দেখেন। ঝাড়গ্রামে সরকারি জমি, সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। গত রবিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবরের জেরে পদক্ষেপ। জমির দলিল খতিয়ে দেখে রেকর্ড তৈরির কাজ শুরু করেছে ব্লক প্রশাসন। মোট 11টা দলিল আমরা ভেরিফাই করেছি আর কি। 11টা দলিলের মধ্যে অলরেডি 3টে দলিলের রেকর্ড হয়ে গেছে, তাদের খতিয়ানও পড়ে গেছে। খতিয়ানগুলো তাদের ওয়ারিসের নামে ভাঙবে আর কি জমিগুলো। তো প্রপার ওয়ারিস সার্টিফিকেটগুলো পেলে আমরা ধাপে ধাপে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ওদের নামে রেকর্ডগুলো করে দিতে পারবো। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ঝাড়গ্রাম শহরের কাছে মোহনপুর মৌজা। বছর 20 আগে যোগেন মাহাতো নামে স্থানীয় একজনের থেকে 30 একর জমি কেনে সরকার। তারপরে সেই জমি লোধা শবদদের দেওয়া হয় চাষের জন্য। এই সরকারি জমি একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। সেই জমির ওপরে বাড়িও তৈরি করা হচ্ছিল। নিউজ 18 বাংলার খবরের জেরে এই চাষের জমি ফিরে পেতে চলেছেন লোধা শবররা। ওয়ারিশ সার্টিফিকেটের জন্য কিছু বাকি ছিল, ওগুলো ওয়ারিশ সার্টিফিকেটগুলো জমা দেওয়া হয়েছে। ওগুলো আশা করি হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা মোটামুটি চাষিরা খুবই খুশি, ধন্যবাদ জানাচ্ছি এবং সরকার কর্তৃপক্ষের কাছে আমাদের চাষিদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যেন ওনাদের সহযোগিতায় ওনারা যেন আমাদের সহযোগিতা করতে পারে। কোচবিহার থেকে রাজেশ দাস এবং ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে দুর্যোগের মেঘ, আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পাহাড়ে লাগাতার বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। লাগাতার বৃষ্টি, এর জেরে কালিম্পংয়ে বারবার ধস। কালিম্পংয়ের তারখোলায় মঙ্গলবারের পর বুধবার ফের ধস নামে। কালিম্পংয়ের লিকুবিরে পাহাড়েও ধস। সিকিমের নাগারে বৃষ্টি, জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা। তিস্তার উপর নজরদারি চালাতে কন্ট্রোল রুম চালু করেছে উত্তর পূর্ব সেচ দপ্তর। মালবাজারের টোটোগাঁওয়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। 43টি পরিবারকে স্থানীয় আশ্রয় শিবিরে পাঠিয়েছে প্রশাসন। উত্তরবঙ্গে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত যতটা বৃষ্টি হওয়ার কথা ততটা হয়নি। এবার উত্তরের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা। 1 তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুইটি জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতেই কিন্তু প্রত্যেকটা জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। শনিবারও উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। রবিবার, সোমবার এবং মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। নিউজ 18 বাংলা।
নদীর জলে ভেসে গেল ট্রাক্টর। মালবাজারে আচমকা হরপা বান আর তাতে বিপত্তি, যে ছবি আপনারা দেখছেন। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি, তার জেরে হরপা বান নদী পার হতে গিয়ে ভেসে গেল ট্রাক্টর। কোনো রকমে প্রাণে বাঁচলেন ট্রাক্টর চালক। মালনেওরা নদীর সংযোগস্থলেই বিপত্তি, নদীর জল কমলে আর্থ মুভার দিয়ে ট্রাক উদ্ধার। অন্যদিকে নাগরাকাটা ব্লকের জলঢাকা নদীতেও আসে হরপা বান। বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ স্থানীয় প্রশাসনের। কেনা কই আর ফিয়া না গেছে টেকটা না গেছে।